আসসালামু আলাইকুম সবাইকে। যেই বিষয়টা নিয়ে ফুটবল প্রেমী বিশেষ করে ব্রাজিল সমর্থকদের মধ্যে বড় একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, 2026 বিশ্বকাপ মিশনে ব্রাজিলের স্ট্রাইকার পজিশনে জোয়াও পেদ্রো কি আদৌ একজন আইডিয়াল সলিউশন হতে পারে? বিশ্বকাপ 2022-এর পর থেকে ব্রাজিলের সবচেয়ে বড় সমস্যা যদি কিছু থাকে তাহলে সেটা হলো নাম্বার 9-এর গোলখরা। একের পর এক স্ট্রাইকার সুযোগ পেয়েছে, কিন্তু কেউই ধারাবাহিকভাবে গোল কিংবা ম্যাচ ডিফারেন্স তৈরি করতে পারেনি। এর মূল কারণটা অনেকেই শুধু স্ট্রাইকারদের ওপর চাপিয়ে দেন, কিন্তু গভীরে গেলে দেখা যাবে সমস্যাটা আসলে স্ট্রাইকারের চেয়েও বড়। সমস্যাটা ক্রিয়েটিভ মিডফিল্ডে। নেইমার যখন দলে ছিলেন তখন রিচার্লিসন থেকে শুরু করে যেই নাম্বার 9-এ খেলেছে সে গোল পেয়েছে, কারণ নেইমারের কাছ থেকে নিয়মিত লাইন ব্রেকিং পাস, থ্রু বল এবং স্পেস তৈরি হওয়া বল এসেছে। 2022 বিশ্বকাপের রিচার্লিসনের গোলগুলো যদি খেয়াল করেন, দেখবেন তার পেছনে নেইমারের অবদান কতটা গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু নেইমার না থাকলে ব্রাজিল পুরোপুরি উইং বেসড ফুটবলে চলে যায়, যেখানে ভিনি জুনিয়র, রদ্রিগো, রাফিনহা কিংবা নতুন প্রজন্মের ইস্তেবাও নিজেরাই গোল করার চেষ্টা করে, ফলে নাম্বার 9 ধীরে ধীরে ম্যাচ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এই প্রেক্ষাপটে জোয়াও পেদ্রোর কথাই ধরা যাক। অনেকে বলেন তিনি ব্রাজিলের জন্য উপযুক্ত না, কিন্তু বাস্তবতা হলো একটি স্ট্রাইকারের মূল কাজ সুযোগ পেলে গোল করা। সে নিজে নেমে এসে প্রতিটা বল বানিয়ে দেবে, এটা স্ট্রাইকারের দায়িত্ব না। ক্লাব ফুটবলে তার উদাহরণ আমরা পরিষ্কারভাবে দেখি। চেলসিতে যোগ দেওয়ার পর ক্লাব বিশ্বকাপে জোয়াও পেদ্রো যেভাবে পারফর্ম করেছে সেটা চোখে পড়ার মতো। 3 ম্যাচে 3টি গোল, সেমিফাইনালে 2টি, ফাইনালে 1টি। একজন নতুন ক্লাবে আসা স্ট্রাইকারের জন্য এটা অসাধারণ শুরু, কিন্তু প্রশ্ন হচ্ছে সে এই গোলগুলো পেল কিভাবে? উত্তর একটাই, কোল পালমারের ক্রিয়েটিভ সার্ভিস। কোল পালমার যখন ফিট ছিলেন তখন জোয়াও পেদ্রো সুযোগ পেয়েছে, বল পেয়েছে এবং গোল করেছে। আবার ঠিক যেই সময় কোল পালমার ইনজুরিতে পড়ে দলের বাইরে চলে যান, তখনই দেখা যায় জোয়াও পেদ্রোর ফর্মে ভাটা পড়ছে। টানা 8-9 ম্যাচ গোল নেই, কিন্তু কোল পালমার দলে ফিরতেই শেষ 5 ম্যাচে 3 গোল আর 1 অ্যাসিস্ট। এটা কোনো কাকতালীয় ঘটনা না, এটা প্রমাণ করে যে জোয়াও পেদ্রো একজন সার্ভিস ডিপেন্ডেন্ট হলেও হাই এফিশিয়েন্ট স্ট্রাইকার। ব্রাজিল জাতীয় দলে তার যে কয়েকটা সুযোগ এসেছে সেখানে তাকে দিয়ে খুব বেশি ম্যাচ বিচার করা যায় না, কারণ ব্রাজিলের মতো দলে 1-2 ম্যাচে নিজেকে প্রমাণ করা কঠিন, বিশেষ করে যখন টিম স্ট্রাকচারই আপনার জন্য বানানো না। ক্যাসেমিরো ডিফেন্সিভ মিডে, ব্রুনো গিমারায়েস সেন্ট্রালে, কখনো পাকেতা, কখনো কুনহা, কিন্তু এদের কেউই খাঁটি নাম্বার 10 নয়, যারা নিয়মিতভাবে স্ট্রাইকারের পায়ে বল ঢুকিয়ে দিতে পারে। এখানেই আসল পার্থক্যটা তৈরি হয়। জোয়াও পেদ্রোর সবচেয়ে বড় শক্তি কি? 2 পায়েই শক্ত শট, দুর্দান্ত ফিনিশিং, 1-on-1 পরিস্থিতিতে ডিফেন্ডার ও গোলকিপারকে বিট করার ক্ষমতা এবং ফিজিক্যালি খুবই শক্তিশালী হওয়া। আপনি নিউক্যাসেলের বিপক্ষে চেলসির ড্র ম্যাচের ফিনিশিংটা দেখলেই বুঝবেন লাইন মাফিক বল পেলে সে খুব কমই মিস করে। সমস্যা একটাই, যদি সেই বলটাই না আসে। বিশ্বকাপ 2026-এর দিকে তাকালে একটা বিষয় পরিষ্কার, রিচার্লিসন প্রায় কনফার্ম অপশন হিসেবেই থাকছে, এবং রিসেন্ট পারফরম্যান্স বিবেচনায় জোয়াও পেদ্রোকেও স্কোয়াডে রাখা হবে, এটা সময়ের ব্যাপার মাত্র। কার্লো আনচেলত্তির অধীনে যদি নেইমার ফিট থাকে এবং নাম্বার 10 পজিশনে খেলে, তাহলে স্ট্রাইকারদের চিত্র পুরোপুরি বদলে যাবে। তখন সেটা জোয়াও পেদ্রো হোক বা রিচার্লিসন, গোলের সুযোগ আসবেই। ব্যক্তিগতভাবে আমার কাছে রিচার্লিসনের চেয়েও জোয়াও পেদ্রোকে বেশি প্রিমিয়াম স্ট্রাইকার মনে হয়, কারণ তার ফিনিশিং ভ্যারাইটি, রান মেকিং এবং পেনাল্টি নেওয়ার দক্ষতা বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে বিশাল পার্থক্য গড়ে দিতে পারে। ব্রাইটনে সে ছিল পেনাল্টির নির্ভরযোগ্য মুখ, দলের মূল খেলোয়াড়, আর চেলসিতেও সে ধীরে ধীরে সেই জায়গাটা তৈরি করছে। তবে একটা কথা পরিষ্কার, স্ট্রাইকার তখনই ভালো দেখায় যখন তাকে ভালো বল দেওয়া হয়। বল যদি না যায় তাহলে পারফরম্যান্স নামবে, সেটা যেই স্ট্রাইকারই হোক না কেন। তাই জোয়াও পেদ্রোকে বিচার করার আগে ব্রাজিলের ক্রিয়েটিভ স্ট্রাকচারটা বুঝতে হবে। আমি বিশ্বাস করি নেইমারকে কেন্দ্র করে খেললে 2026 বিশ্বকাপে জোয়াও পেদ্রো ব্রাজিলের জন্য শুধু গুরুত্বপূর্ণ সদস্যই হবে না, বরং বিশ্বকাপ জয়ের পথে বড় অবদান রাখবে। আপনারা একমত হলে কমেন্টে জানাবেন, আর যদি একমত না হন সেটাও লিখবেন, কারণ ফুটবল মানেই মতের ভিন্নতা। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।